এই সংসারটা যে কেমনে চালামু কিছুই বুঝতাছি না গো। চাল নুন তেল কিছুই খুব একটা নাই, সবই প্রায় শেষ। কি আর করুম গিন্নি কও, জিনিসপত্রের দাম যা বাড়া বাড়ছে, জমিতে চাষ করে কি আর সংসার চালান যায়? ভাগে যা পাই তা দিয়ে সংসার চলে না। জমির মালিকরে ভাগ দেই, বাকিটা হাতে আইলে আর কিছুই থাকে না গো, আর কিছুই থাকে না। প্রতিটা দিন একই টানাটানি। ও গো, পোলাটা তো স্কুলে পড়ে, ওর তো একটা আলাদা খরচ আছে, আর আমরা তো ওর খাতা কলমটাও ঠিক মতো জোগাড় কইরা দিবার পারি না। বাবা, আমি স্কুলে স্যারের কাছে শুনছি আখ চাষ করলে নাকি ভালো লাভ হয়। বাবা, তুমি আখ লাগালেই দেখবা তোমার অনেক টাকা হইব। বাবা, এই ছোট্ট উড়ান দিয়া কেমনে কি হইব? তুই তো বাচ্চা মানুষ, ওই সব তুই বুঝবার পারবি না। আখ? কিন্তু আখ চাষ করণের মতো অত খরচ আইব কোথা থাইকা? মা, সবকিছু কি আর একদিনে হয় নাকি? আমরা ছোট্ট কইরা শুরু করবার পারি। নিজের কাম নিজেরাই করলে খরচ বেশি লাগবো না। আর আমি তো আছি, আমিও যতটুকু পারি তোমার ঘরে সাহায্য করুম। আখের নাম তো শুনছি, কিন্তু কখনো লাগাই নাই। তুই যখন এত কইরা কইতাছত, ভাইবে দেখি কি করন যায়। হ, চেষ্টা করলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ দেখাইবেন। ঠিক আছে রে বাবা, তোর কথা হই না, একটু চেষ্টা করলে যদি কয়টা পয়সা আহে তাইলে সংসারটা একটু ভালো মতন চলবো। আর তুই যখন পড়াশোনা কইরা বড় হবি, বড় চাকরি করবি, তখন আমাগো দুঃখ দূর হব রে বাবা, দুঃখ দূর হব। হে সৃষ্টিকর্তা, আমাগো পাশে থাইকো, এই ঘরের দুঃখ কষ্ট দূর কইরা সুখের দিন দাও। আরে সিধু, তোর কথাগুলা আমি ভাইবা দেখলাম, কয়েকজনের সাথে এই ব্যাপারে কথাও কইলাম। হক গলেই কইতে আছে আখ চাষ নাকি ভালোই লাভের। তয় জমি তো নাই, জমি ছাড়া আবার চাষ হয় নাকি? কেমনে কাম হইব সেটাই বুঝি না রে বাবা। বাবা, তুমি শুধু পরের জমিতে চাষ করো কেন? আমাগো জমি নাই তো কি হইছে? আমাগো উঠান তো খালি পইরা আছে। তুমি এই উঠানটারে কামে লাগাইতে পারো বাবা। আখ তো গাছের মতন না, সারি দিয়া লাগাইলেই এই অল্প জায়গাতেই অনেক আখ চাষ করতে পারবা। তোর বুদ্ধিটা খারাপ না, তোর বইয়ে এইসব পড়ছত বুঝি, তাই না? কিন্তু চাষের কাম তো কেবল পড়াশোনা না, মাটি, সার, পানি সব লাগে। এত কিছু এই উঠানের ছোট্ট জায়গায় কেমনে সম্ভব? ওগো, পোলাটারে একেবারে অবহেলা কইরো না। সিধুর মাথায় কইলাম ভালো বুদ্ধি আছে, উঠোন তো খালি পইড়া রইছে, তাতে যদি কিছু হয়, চেষ্টা করতে দোষের কি? হ, কথা তো সত্যি। আমি তো সব সময় বর্গার জমিতে কাজ করি, এই আখ সামলাইব কেডায়? আমি আসি না বাবা, স্কুলের পর তো আমার কোনো কাম নাই। এখন থেকে আমি খেলাধুলা করুম না, খালি উঠানের জমিতে কাম করুম। আর মা তো আছেই। হ, আমি তো সংসারের কাজের ফাঁকেও তোরে সাহায্য করতে পারবো। তিনজন মিল্লা যদি শুরু করি, তয় আর কোনো কষ্ট হইব না। কিন্তু আখ তো আর একদিনে ফলবো না, মাসের পর মাস যত্ন চাই। আবার যদি গাছ মইরা যায় তখন? আলাই বালাই কি সব কও? বাবা, তুমি তো ছোটকাল থেকেই কষ্ট করতেছ, কোনোদিন ভয় পাও নাই, তাইলে এখন ভয় পাইবা কেন বাবা? একটা বার আমরা চেষ্টা কইরা দেখি, যদি হয় তাইলে তো আমাকে কপাল খুইলা যাইব। চেষ্টা ছাড়া কোনো কিছু কেউ পাইছে নাকি? দেখো, সৃষ্টিকর্তা যদি চায়, এক টুকরা মাটিতেও সুখের বীজ জন্মায়। আচ্ছা, তোমরা দুইজন যখন এত উৎসাহ দিতাছ, একবার চেষ্টা করে দেখাই যাক। উঠানের ওই দক্ষিণ পাশটা কাল থেকে পরিষ্কার করা শুরু করি, কি কও? ইয়ে,
এইবার আমরা ধনী হমু, আমাগো সব দুঃখ দূর হইব, আমি নতুন বই খাতা কিনবার পারুম। কি মজা, কি মজা, কি মজা। হে সৃষ্টিকর্তা, আমাকে ওই পরিশ্রম যেন বিফলে না যায়। আহ, মাটিটা কিন্তু অনেক শক্ত। এই সিধু, তোর কাম করতে কষ্ট হইতাছে না তো? একটুও না বাবা, দেখো আমি ছোট ছোট গর্ত বানাইছি। স্যার কইছিল গর্ত বানাইয়া আখের চারা বসাইলেই নাকি আগ ভালো হয়। ওরে বাবা রে, আমার পোলা দেখতাছে এখন চাষাবাদও শিখাইতাছে। আমার এই পোলাডারে হালকা মনে কইরো না গিন্নি। বাচ্চা বয়সেই ওর মাথায় কত বুদ্ধি হইছে। বাবা তুমি খালি মাটি খোঁড়ো, আমি গর্তে চারা রাহুম, আর মা মাটি চাপা দিব। তিনজনে মিলে কাম করলে কামটা অনেক সুন্দর হইব। আরে ও দেবেন, কি করিস রে এই ভর সকালে? উঠোনে এত মাটি উল্টাইতাছিস কেন? বুড়িমা, আখ চাষ শুরু করলাম। ছোট্ট এই উঠানটা তো ফাঁকাই বইরা ছিল, তাই ভাবলাম কয়টা আখ চাষ করি, চেষ্টা করি আর কি। আকসাস, হায় হায়, বাড়ির উঠোনে তো আগে কেউ এমন কাম করার চিন্তাও করে নাই। সব আমার বুদ্ধি বুড়িমা। তুমি দেখো আমাগো আখ অনেক বড় হইব। আখ বড় হইলে তোমারে আমি এই আখের রস খাওয়াবো বুড়িমা। ভালোই হইব দেখিস, সৃষ্টিকর্তার নাম লইয়া শুরু করিস, তাইলে নিশ্চয়ই ভালা ফল হইব। আর তোরা তিনজনে মিল্লা পরিশ্রম করতাছস, তখন এই পরিশ্রম বিফলে যাইব না। আপনার মুখে আশীর্বাদ শুন না বুকটা অনেক হালকা হইল গো বুড়িমা। হ, আমি আজ থেকে আর ভয় করতাছি না। আমাকে যতটুকু আছে তাই নিয়েই চেষ্টা করুম। এই দেখো বাবা, আমাগো উঠানে আজ নতুন বাগান হয়ে গেল। হরে বাবা, ছোট্ট একটু জায়গা, কিন্তু কত আশার। এগুলার এ যত্ন কইরো, এমন দিন আইব যেই দিনে আত্মমাগো ঘরে সুখ আনবো। বাবা বাবা, দেখো দেখো এই চারাগুলান কতটা লম্বা হইতাছে। কতদিন আগে তো মাটিতে পুতলাম। হরে বাবা, আমাকে যত্ন পাইয়া ওরা আস্তে আস্তে বড় হইতাছে রে। ঠিক যেন তোমারই মতন ছোট্ট থেকে বড় হইতাছে, তাই দুষ্টমিও কম করে না। দুষ্টু না হইলে কাজ হয় নাকি মা? আমি না থাকলে এই আখের চারাগুলারে কেরা পানি দিত। আরে তোরা তো ভাতও খাস নাই, না খাইয়া এই গরমে শুধু খাটতেই আসোস। অসুখ করবো তো। এ নে, কয়টা মুড়ি আনছি, একটু বৈশা খাইয়া নে তো। আরে বুড়িমা, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আপনার হাতে ভাজা মুড়ির গন্ধটাই আলাদা। কাজের ফাঁকে আপনার ভাজা মুড়ি যেন স্বর্গের মতন লাগে। বুড়িমা, তুমি সব সময় আমাগো খোঁজ খবর নাও। তোমারে ছাড়া তো আমাগো কাজ অর্ধেকও হইতো না। আরে আমি তো তগো প্রতিবেশী না, তগো সুখ আমারও সুখ, আর তগো দুঃখ আমারও দুঃখ। তোরা ভালো কিছু করার চেষ্টা করতাছস, এইটা দেখা আমার ভালাই লাগতাছে। বাবা,
এই আগগুলো বড় হইলে আমরা কেমনে কাটুম? আমি কি তখনও তোমারে সাহায্য করুম? অবশ্যই করবি বাবা, তখন বুঝবি এই গাছের ভেতরে কত মিষ্টি রস আছে রে। আমাগো অন্য মানুষ থাইকা বেশি মিষ্টি সাথে রইব, কারণ এই আখের মধ্যে লুকানো আছে আমাগো পরিশ্রম আর ভালোবাসা। এই আখে আমাগো কপাল ঘুরাইতে পারবো। তোমরা পরিশ্রম করতাছো, তাই আনন্দও পাইতাছো। মনে রাখবা, যে জমিতে পরিশ্রমের ঘাম পড়ে সেই জমিতেই সুখের ফসল জন্মায়। বাবা, এই দেখো, আমি গুইনা দেখলাম এইখানে মোট 20 খান আখ আছে গো বাবা। খুব ভালা কইরা যত্ন করতে হইব, এক একটা গাছই এখন আমাগো ভবিষ্যৎ। দিনে দিনে গাছগুলা কেমন সবুজ হইতাছে দেখছো? দেখা আমার বুকটাই ভুইরা যাইতাছে। হ্যাঁ, ওই দেবেনের তো জমি নাই, তবু উঠানে ওই কয়টা আখ চাষ কইরা এমন খুশি, আর আমি জমি থাইকাও ঠিক মতো কাম করবার পারতাছি না। গ্রামের মানুষজন হক গলে দেবেনের গুণ গাইতাছে। ওরা যদি পারে আমি কেন পারুম না? এমনকি আমি চাইলে ওই আগগুলান রাতের অন্ধকারে কাইটা নিলেও কারো কিছু কইবার স্বার্থ নাই। কিরে মহেশ, ওইখানে দাঁড়ায় রইছত কেন? কিছু কবি নাকি? নাকি কোনো কাম আছে? না না না, কিছু না, তোমাকে কাজ দেখতেছিলাম আর কি। বাহ, বেশ সুন্দর হয়েছে তো। তুই তো খুব মনোযোগ দিয়ে চাই আসত রে, তাই ভাবলাম কিছু কবি কিনা। না রে, এমনি এমনি চাই আসিলাম আর কি। আখ চাষের প্রতি আমারও একটু টান আছে তো, তাই আর কি। ওরে বাপু, আমি যদি এখন কিছু না কইরা চুপচাপ থাকি, তাইলে কয়দিন পর গ্রামের মানুষ আমারে দেখে হাসবো, কইব দেবেনের নিজের জমির ক্ষেত নাই, তাও কত কিছু করতাছে, আর তুমি কি করলাম ইয়া? না, এইটা মাইনা নেওয়া যায় না। ওই আখ একদিন আমার হইবই, যেমনেই হোক না কেন, ওইটা আমার হইবই হইব। আজ কয়টা কাটতে পারলে সকালে বাজারে বিক্রি করুম, কেউ কি সুইটের পাইব না। আরে, এইরকম খস খস আওয়াজ হইতাছে কেন? আখের দিকে কেউ গেছে নাকি? ওই মহেশ, থাম 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 কইতাছি, থাম মহেশ। আরে দেবেন তুই? আমি তো এমনি আইছিলাম আর কি, এমনি আইছিলাম। এমনি আইছিলি? রাইতের আন্ধারে আমার আখ কাটতাছ, আবার মিথ্যা কথা কইতাছ তুই? কি হইছে গো, এত রাইতে চাচাইতাছো কেন? আরে শয়তান মহেশ, রাতের অন্ধকারে আমার আখ চুরি করতে আইছে। এই যে মহেশ কাকা, আপনি এত খারাপ মানুষ, আমাগো এত কষ্টের আখ আপনি কাইটা নিবেন? না রে সিধু, আমি ভুল করছি, আসলে অভাবে পইরা আমার মাথাটা খারাপ হইয়া গেছিল। অভাবের অজুহাত বানাইস না মহেশ, আমিও তো অভাবে আছি। কই, আমি তো কোনোদিন চুরি করি নাই, পরিশ্রম করছি। আর তুই পরের পরিশ্রমের ফসল চুরি করতে আইছত? ভাই, এইবার আমারে মাফ করে দে ভাই, আর কোনোদিন এই কাম করুম না, আর কোনোদিন এই কাম করুম না।
না, এই ব্যাপারে গ্রাম্য বিচার হইব। তুই আমার হাতে ধরা খাইছ, এখন গ্রামের সবার সামনে তোর বিচার হইব। হ্যাঁ সত্যি, ওনার শাস্তি হন দরকার, নইলে আবার অন্য কেউ এই কাম করতে সাহস পাইব। ছি মহেশ কাকা, ছি, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? মোরল মশাই, এই মহেশরে আমি রাতের বেলায় আমার আখ কাইটা নেওয়ার সময় হাতে নাতে ধরছি। অমরল দাদু, আমি নিজের চোখে দেখছি মহেশ কাকু রাইতে আমাকে আখ কাটতে গেছিল। বাবু, আমি ভুল করছি, অভাবের কারণে মাথা খারাপ হইয়া গেছিল। আর করুম না বাবু, আর করুম না। মহেশ, তুই গ্রামের পুরনো মানুষ, জমি জিয়ারত কম নেই। তুই যদি চুরি করিস তাহলে গ্রামের গরিব মানুষেরা কি করব? ঠিক কইছেন, ঠিক কইছেন, এই গ্রামে চুরিকরণ চলবো না, কিচ্ছুতে চলবো না। মোরল মশাই, আমি ভুল করছি, আমারে শাস্তি দেন, আমি ভুল করছি মোরল মশাই। বাবু, আমি চাই ওর শাস্তিটা এমন হইক যাতে কইরা সে শিক্ষা পায়। আমার ঘাম রক্তে জন্মানো আখ আমি কারো হইতে দিমু না, কারো না। উনার একটা উচিত শিক্ষা দরকার দাদু। এই গ্রামের নিয়ম আছে, চোরের শাস্তি হবে পরিশ্রম। মহেশ, আগামী 10 দিন তুই দেবেনের আখ খেতে বিনা মজুরিতে কাজ করবি। তখন তুই বুঝবি পরিশ্রম ছাড়া মুখে ভাত ওঠে না। ঠিক আছে মোরল মশাই, আমি রাজি। ভুল যখন করছি, শাস্তি আমারে পাইতেই হইব। আপনার বিচারে আমি খুশি বাবু। এই গ্রামে ন্যায় বিচার আছে বইলাই আমরা বাইসে আছি। আপনারে অনেক ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। দেহ বাবা, এখন থেকে আমাগো আখে আর কেউ হাত দিতে পারবো না। হুম হুম। চল মহেশ, আজ থেকে তোর শাস্তি শুরু। টানা 10 দিন আমার খেতে তুই বিনা মজুরিতে কাম করবি। হ্যাঁ দেবেন, আমারে আর লজ্জা দিস না। আমি জানি আমি ভুল করছি, এখন কাম কইরাই তোর ক্ষতি শোধ করবো আমি। বাবা, দেহ দেহ, মহেশ কাকা কত তাড়াতাড়ি আগাছা তুলতাছে। কাকা তো ভালোই কাম করবার পারে, আমাগো কাম অনেক আগেইতাছে। ঠিকই কইতাছস সিধু, বেশি হাত থাকলে কামও তাড়াতাড়ি হয়। এইদিকে আমাকেও একটু স্বস্তিও মিলতাছে। তোমরা চাইলে হাসতেও পারো, আমি কিছুই কমু না। আমি শাস্তি মাইনা লইছি, এখন খালি আমার ভুলের দাগ মুছবার চাই আমি। কাকা, এই নাও পানি, পানি খায় নাও। কত কষ্ট কইরে কাজ করতেছ, আমার মায়া লাগতেছে কাকা। তুই অনেক ভালা রে সিধু, তয় কষ্ট করলেও মনে শান্তি লাগতাছে রে। খালি খালি আখ চুরি করবার চাইতে এই ঘাম ঝরানো অনেক ভালা রে। হরে মহেশ, তোর লাইগা এইটা একটা শিক্ষা, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না রে। হগো দেখো, আজ কাম কত তাড়াতাড়ি শেষ হইতাছে। এখন আর 2-3 দিন কাম করলে ক্ষেত একদম পরিষ্কার হইয়া যাইব। অমা, আমাগো আখ এইবার অনেক সুন্দর হইব। মহেশ কাকা এখন ভালো মানুষের মতো কাম করতাছে। আমি দোষী আছিলাম, তোমরা শাস্তি দিছ ঠিকই, তয় বিশ্বাস করো এই 10 দিনের পরিশ্রম আমারে নতুন মানুষ বানাইব। হ, তুই সত্যি বদলাইছ, তাইলে এই শিক্ষা বৃথা যাইব না রে, বৃথা যাইব না। বাবা, দেহ দেহ, আখগুলান কত লম্বা হইছে। চলো বাবা, এইবার আমরা এই আখগুলান কাইটা ফালাই। হরে, সময় হইছে, আখ পুষ্ট হইছে, আইস কাটমু,
কাল বাজারে লইয়া যামু। সৃষ্টিকর্তার কৃপায় আমাগো কষ্ট বৃথা গেল না। এই আখ আমাগো অভাব দূর করবই। বাবা, দেখছো আমার হাতে কত শক্তি? আমিও আখ কাটবার পারি। হরে বাবা, তুই তো আমার আসল সহকারী রে বাবা। বাহ, বেশ ভালাই লাভ হইছে। আমাগো দুঃখ কষ্ট আজ কিছুটা হইলেও ঘুষবো রে। বাবা, এখন কি তাইলে আমার খাতাপত্তর কিনবা? হরে, চল চল, আগে তোর বই খাতা কিনি চল। তুই পড়াশোনা করবি আর আমাগো স্বপ্ন পূরণ করবি বাবা। চল চল, কিনা দেই। দেখলি তো পরিশ্রমের ফল কত মিষ্টি। মানুষ যদি পরিশ্রম করে তাইলে সৃষ্টিকর্তা কখনো তারে খালি হাতে ফেরায় না। বুড়িমা, আপনি একদম ঠিক কথা কইছেন। আমাগো সংসারে আইজ আর কোনো কষ্ট নাই, কোনো অভাবও নাই। হ, আমি আর কোনোদিন এই সংসারে অভাবাইতে দিব না। এই টাকা দিয়া আমি নিজের একটা জমি কিনবো। ছোট জমি হইলেও ওইটা নিজের হইব। সেইখানে আখ চাষ করুম, আস্তে আস্তে কইরা বড় জমি কিনুম। হ বাবা, তাইলে আমরা আর গরিব থাকুম না বাবা। না, সকাল থেকেই আকাশের অবস্থা ভালো না। সোহাগী নদী আজও উত্তাল। আজ মাছ ধরতে বের হওয়া একদমই উচিত হয়নি। মেয়েটা না জানি কি করে, এমন ঝড়ের সময় তো। এই রে, দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর তুফান শুরু হবে। বাবা, আমরা কি ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি আমরা মরে যাব বাবা? আরে ধুর বোকা ছেলে, এসব কি বলিস? এই যে আর কিছুক্ষণ পরেই আমরা ঘাটে পৌঁছে যাব। কি গো আলিম, এই ঝড় বৃষ্টির মধ্যে এইটুকুন ছেলেকে নিয়ে বের হয়েছ কেন? আরে আর বলো না, ছেলে বায়না ধরেছিল শুভাপুরে মামার বাড়িতে যাবে। ছেলের বায়না পূরণ করতেই এমন খারাপ দিনে নৌকা নিয়ে বের হতে হলো। এখন যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আকাশের যা অবস্থা দেখছি, যে কোনো মুহূর্তে তুমুল ঝড় শুরু হবে। এই রে, শুরু হয়ে গেল ঝড়। আমি যাই বাবা, তাড়াতাড়ি বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বাবা, আমার খুব ভয় করছে বাবা। রিজু, কাঁদিস না বাবা। আমরা এই তো তোর গফুর চাচার নৌকায় উঠে একসাথে চলে যাব বাবা। রিজু, বাঁচাও বাবা, বাঁচাও, বাঁচাও বাবা, বাঁচাও। রিজু, তুই ভয় পাস না, আমি আসছি। রিজু, আমি আসছি বাবা, আমি আসছি। আলিম, এই ভয়ঙ্কর স্রোতের মধ্যে তুমি তো কিছুই করতে পারবে না। এই স্রোতের হাত থেকে বাঁচতে হলে খুব পাকা সাঁতারু হওয়া লাগবে। আমি যাচ্ছি। কি বলছো গফুর ভাই? এই স্রোতে তোমার তো প্রাণ যেতে পারে। আমি বাঁচাবো আমার ছেলেকে, আমি বাঁচাবো। আমরা তো কেউই তেমন পাকা সাঁতারু নই। এই স্রোতের হাত থেকে কোনো পাকা সাঁতারুই রিজুকে বাঁচাতে পারবে। আচ্ছা, এত ভেবে কাজ নেই, আমি যাচ্ছি। আমি চলে এসেছি। রূপালী, রূপালী চলে এসেছে, চলে এসেছে আমার হাঁসকন্যা। আর কোনো চিন্তা নেই, 10 গ্রামের রূপালীর মতো পাকা সাঁতারু আর নেই।
গফুর ভাই, রূপালী, রূপালী তো, ওকেও তো দেখা যাচ্ছে না। রূপালী, রূপালী রে, রূপালী। ওই তো, ওই তো, ওই তো রূপালী আর রিজু। বাবা, আমাদের আমাদের ধরো। সৃষ্টিকর্তার অশেষ দয়া, আমরা তো ভেবেছিলাম। ভাগ্যিস আমি বাবাকে খুঁজতে বেরিয়েছিলাম, দূর থেকেই দেখেছি যে রিজু নদীতে পড়ে গেছে। সময় মতো ওকে বাঁচাতে পেরেছি, সেটাই বড় কথা। কিন্তু তুই যখন তখন এমন বিপজ্জনক জায়গায় সাঁতার কাটতে নেমে যাস, আমি তো তোকে নিয়ে খুব ভয়ে থাকি রে মা। হয় হয় কিসের বাবা, আমি তো তোমার হাঁস কন্যা। বাবা দেখো না, এই ইলিশটা পেয়েছি। কি সুন্দর চকচকে ইলিশ, আজ এটা সর্ষে বাটা দিয়ে খাবো। তুই যেমন হাঁসের মতো সাঁতার কাটিস, হাঁসের মতো আবার মাছও ধরিস। তাই তো আমি তোমার হাঁস কন্যা বাবা। হ্যাঁ মা, তুই এই গরিব জেলের হাঁস কন্যা। কিন্তু যেভাবে ভয়ঙ্কর সব জায়গায় সাঁতার কেটে বেড়াস, আমার তো ভয়ই লাগে রে। কখন না জানি কোন বিপদ হয়ে যায়। কোনো বিপদ হবে না বাবা, আমি খুব সতর্ক। আমি এই চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আর মন দিয়ে খেয়াল রাখি। আরে, ও তো আরেকটা ইলিশ। অনিতা, এই অনিতা, দরজাটা খোল মা। অনিতা, এই অনিতা। আসছি মা, একটু দাঁড়াও। কি রে মা, করছিলি কি? আমি তো ঘুমোচ্ছিলাম মা। এই অসময়ে ঘুম? শরীর খারাপ করেনি তো? না মা, শরীর ঠিক আছে। আসলে আমার তো কিছু করার নেই, তাই ঘুমোচ্ছিলাম আর কি। কিছু করার নেই মানে? তুই তো কেবল একা বাড়ির বাইরে যেতে পারবি না, এছাড়া তো বাড়ির এদিক ওদিক ঘোরাফেরা করতেই পারিস। এই বাড়ি বেড়াতে বেড়াতে আমার মুখস্থ হয়ে গেছে মা। আমার খুব ইচ্ছে আমি বাইরের দুনিয়া দেখি। সবাই বলে আমি জমিদার কন্যা, কিন্তু আমার জীবন তো একটা সোনার খাঁচায় বন্দি। তোর বাইরে যাওয়া মোটেও নিরাপদ না, আর তোর বাবা যদি এসব জানতে পারে না, তাহলে কিন্তু খুব রাগ করবে। কেন মা, আমি বাইরে যেতে কেন পারি না? আমিও তো মানুষ, পাখি না যে খাঁচায় থাকবো। তুই জমিদার কন্যা, আর তোর বাবার অনেক শত্রু। তোর বাবা যা বলেছে ভালোর জন্যই বলেছে। যাকগে, তুই এখন এসব বুঝবি না। তোমরা কখনোই চাও না আমি আনন্দে থাকি, আমি খুশি থাকি। সেটা তুই যা ইচ্ছে ভেবে নে, কিন্তু বাড়ির বাইরে একদম যাওয়া যাবে না। আমি যাব, আমি নিশ্চয়ই বাইরে যাব। মেয়েটা কি সুন্দর করে সাঁতার কাটছিল, যেন নদীতে ভেসে বেড়ানো রাজহাঁস। আমিও ওর মতো সাঁতার শিখবো। এই হাঁসের দল, তোরা সারাটা দিন পানিতে থাকিস, পানিতেই তোদের ঘর বাড়ি। আমায় নিয়ে যা, নিয়ে যা না তোদের বাড়ি। কি সুন্দর করে সাঁতার কাটছে মেয়েটা, যেন পানির সঙ্গে ওর আত্মা মিশে গেছে। আমি কি করে বলবো আমাকে সাঁতার শিখিয়ে দিতে? চাই তো, একবার সাহস করে না হয় মেয়েটার কাছে চাই। এই যে মেয়ে, শোনো, কি নাম তোমার?
কে? তুমি কে? আরে গাছের আড়ালে দাঁড়িয়ে কি করছো? আমি তোমার সাঁতার কাটা দেখছিলাম। কি সুন্দর করেই না তুমি সাঁতার কাটো, কিন্তু তোমার নাম তো বললে না। আমার নাম রূপালী। আমি জমিদারের মেয়ে অনিতা। আমি তোমার মতো সাঁতার কাটতে চাই, শেখাবে আমাকে? আমি তো গরিব ছেলের মেয়ে, তোমাকে সাঁতার শেখালে না জানি কোন বিপদ হয়। তুমি বড় ঘরের মেয়ে, জমিদার জানলে আমার বাবার ওপর রাগ করবেন। কি জানবে না, আমি লুকিয়ে সাঁতার শিখতে আসবো। তুমি আমার বন্ধু হবে রূপালী? আমি তোমার বন্ধু হব? হ্যাঁ, আমি চাই তুমি আমার বন্ধু হও। আমার না কোনো বন্ধু নেই। সে কি, কি বলছো কি তুমি? সত্যি বলছি রূপালী, তুমি আমার বন্ধু হও না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বন্ধু হব। দেখো অনিতা, হাত দুটো এভাবে সরাও, ঠিক যেভাবে হাঁস ডানা সরায়। পানিকে বন্ধু ভাবো। আমার তো ভয় করছে। ভয়ে কিছু নেই, এই দেখো, তুমি চেষ্টা করো। আরে বাহ, তুমি পেরেছো তো। আমি পেরেছি, আমি সত্যি পেরেছি রূপালী। বাবা, এই নাও ইলিশ। চাচা, আমিও ইলিশ এনেছি। বা রূপালী, তোর বন্ধু অনিতাও দেখছি তোর মতো হাঁসকন্যা হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা দুই হাঁসকন্যা বন্ধু। কিন্তু অনিতা, জমিদার হুজুর যদি জানতে পারেন তুমি সাধারণ এক জেলের মেয়ের সাথে বন্ধুত্ব করেছো, তাহলে কিন্তু খুবই রাগ করবেন। তাকে সত্যিটাই বলে দেওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন চাচা, বাবাকে আমাদের বন্ধুত্বের কথা আমি জানিয়ে দেব। জমিদার হুজুরের মেয়ে এক জেলের মেয়ের সঙ্গে সাঁতার কেটে বেড়াচ্ছে, এ খবর তো হুজুরের কাছে পৌঁছাতে হবে নাকি? তোমার এত বড় সাহস, তুমি এক জেলের মেয়ের সঙ্গে মিশছ, লুকিয়ে দুজন সাঁতার কেটে বেড়াও। তুমি জানো না এটা আমাদের জন্য কতটা অপমানজনক? তাছাড়া এসব নিম্ন শ্রেণীর লোক বিপজ্জনক হয়। নিম্ন শ্রেণী? মানুষের মধ্যে এসব ভেদাভেদ কেন থাকবে বাবা? রূপালী আমার বন্ধু, সে কোনো খারাপ মেয়ে নয়। বন্ধু? একটা গরিব জেলের মেয়েও আজকে তোমাকে সাঁতার শিখিয়েছে, কাল তার বিনিময়ে তোমার জীবন চাইতে পারে এরা। তুমি আর কখনোই বাড়ির বাইরে যাবে না, আমি ওদেরকে বাড়ি ছাড়া করব। আচ্ছা বাবা, তুমি এই কাজ করো না। তুমি কি চাও আমি ওদের কয়েদ করে রাখি? বাবা, আমি তো কখনোই চাই না, দয়া করে তুমি ওদের কোনো ক্ষতি করো না। ওদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। জমিদার কন্যার সাথে মেলামেশার শাস্তি পেতেই হবে ওদের। আর তুমি যদি চাও আমার কয়েদখানায় বাকি জীবন পচিয়ে মারি, তাহলে সেই রাস্তাও তোমার সামনে খোলা আছে। না বাবা, ওদের কয়েদখানায় আটকে রেখো না। তুমি যা চাইবে তাই হবে বাবা। বেশ, যাও, তুমি এখন তোমার ঘরে যাও। আর যদি ভালো চাও তবে ঘর থেকে একদম বের হবে না বলে দিলাম। আয় গফর, গফর, বেরিয়ে এসো। জলদি বেরিয়ে এসো বলছি, জলদি। কি হয়েছে? কি চাও তোমরা? এই হুজুরের আদেশ, তোমরা এ বাড়ি থেকে বের হয়ে যাও, বুঝলে? আমরা বের হয়ে যাব কেন? আমাদের কোন অপরাধ?
জমিদার কন্যার সাথে মেলামেশা করাই তোমার অপরাধ। যাও, বের হয়ে যাও। এই গ্রামে যেন তোমাদের চেহারাও আর না দেখা যায়। না, তোমরা আমাদের বাড়ি পুড়িয়ে দিতে পারো না, কিছুতেই না। বাবা, বাবা আমাদের আগুন নেভাতে হবে, যে করেই হোক আগুন নেভাতে হবে। হায় হায় রে, আবার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমি আগেই বলেছিলাম এই বন্ধুত্ব সর্বনাশ ডেকে আনবে, সর্বনাশ ডেকে আনবে। বাবা, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। ওই জমিদার পরিবারকে তাদের অহংকারের শাস্তি বুঝিয়ে দেব। বাবাকে লুকিয়ে আমি বের হয়ে এসেছি। আমি সবাইকে শিক্ষা দেব। জমিদার কন্যা চাইলেই আমাদের ক্ষতি ঠেকাতে পারত, কিন্তু অনিতা কোনো বাধা দেয়নি। জমিদার চাইলেই এই বন্ধুত্ব মেনে নিতে পারত, কিন্তু তারা ধ্বংস চেয়েছে। আমিও তাদের ধ্বংস করে দিতে চাই। কি চাও মেয়ে? প্রতিশোধ? জমিদারের ওপর প্রতিশোধ নিতে যাচ্ছ? হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চাই। অনিতাকে একদিন হলেও গরিবের জীবনের স্বাদ দিতে চাই। আর আমি ওই জমিদার বাড়িতে প্রবেশ করে তাদের ধ্বংস করতে চাই। বাহ, তোমার আমার উদ্দেশ্য তো এক। দুজনেই জমিদারের ওপর প্রতিশোধ নিতে চাই। তুমিও প্রতিশোধ নিতে চাও, কিন্তু কেন? শোনো তাহলে। আমি অনেক খুশি তান্ত্রিক। আজ তোমার যজ্ঞ মন্ত্রে আমার বংশে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি এতদিন নিঃসন্তান ছিলাম, আজ আমি সন্তানের বাবা হয়েছি। আমি আজ ভীষণ খুশি। হুজুর, আপনার খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। এবার আমার পাওনাটা? হ্যাঁ, তোমার পাওনা তোমাকে অবশ্যই দেওয়া হবে। আমার বংশের স্মৃতি, এই আংটিটা তোমার চাই, তাই তো? হ্যাঁ হুজুর, এটাই আমার চাই। আমার পরবর্তী যজ্ঞে ক্ষমতা লাভের জন্য বংশের শক্তিকে উদ্ভাসিত এমন একটা জিনিস উৎসর্গ করা আমার প্রয়োজন। তাহলে আমি আরো ক্ষমতাশালী হয়ে যাব। নিশ্চয় নিশ্চয়, তুমি অবশ্যই ক্ষমতাশালী হবে। আমার বংশের স্মৃতি ধরে রেখেছে যেই জিনিস, সেটা তো আমি তোমাকেই দেব। হুজুর! এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে মেরে এলাকা থেকে বের করে দে। বেটার কত বড় সাহস আমার বংশের স্মৃতিচিহ্ন দিয়ে যজ্ঞ করতে চায়। হুজুর, আপনি কথা দিয়ে কথা রাখেননি। আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। এর শাস্তি আপনাকে পেতেই হবে, পেতেই হবে। এরপর জমিদার আমাকে মেরে এলাকা থেকে বের করে দেয়। তারপর থেকে আজও আমি মোক্ষম সুযোগ খুঁজছি, আর আজ তোমাকে পেয়ে গেলাম। আমি তোমার কি কাজে আসবো? তুমি প্রতিশোধের ইচ্ছা পোষণ করেছ। তোমার ইচ্ছাকে কাজে লাগিয়ে আমি জমিদারের ওপর প্রতিশোধ নেব। নতুন যজ্ঞের নীতিতে আমি কারো ওপরে সরাসরি প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু কাউকে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারবো। চলো তাহলে তোমাদের শরীর আর আত্মা অদল বদল করা যাক। হ্যাঁ, আমি রাজি। তোমাদের দুজনের একটা মিল আমাকে বলো। আমার বাবা আমাদের দুজনকে হাঁসকন্যা বলে ডাকতো। হাস? আচ্ছা বেশ,
এই হাসি আমার কাজে লাগবে। তুমি সম্মতি দিয়ে চোখ বন্ধ করো, আমি মন্ত্রের কাজ শুরু করব। আমি সম্মতি দিচ্ছি। এ কি, আমার শরীরের তো কোনো পরিবর্তন হয়নি। আর এই হার তো অনিতার। এটাই হাঁসের গলায় কি করে এলো? শুধু অনিতার হার নয়, অনিতা নিজেও এই হাঁসের শরীরে বন্দী। মানে এইসব কি বলছো? কেবল শরীর অদল বদল করে জমিদার বাড়িতে গিয়ে তুমি প্রতিশোধ নিলেই আমার জ্বালা মিটবে? মোটেও না। আমি চাই জমিদার নিঃসন্তান থাকুক। তাই আমি অনিতাকে চিরজীবনের জন্য হাঁস বানিয়ে দিয়েছি। অনিতা আসলেই হাঁস কন্যা। তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক তান্ত্রিক। তুমি দুঃখ পাচ্ছ কেন? তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে। ভালো কথা, আমি মন পঠনে জানতে পেরেছি অনিতা কিন্তু তার বাবাকে তোমাদের ক্ষতি করতে বাধা দিয়েছিল, কিন্তু জমিদার তাকে ভয় দেখিয়েছিল তোমাদের চিরজীবন কয়েদ করে রাখবে। তোমাদের বাঁচাতেই অনিতা চুপ ছিল। একদিক দিয়ে ভালোই হলো, মেয়েটা স্বেচ্ছায় বন্দি জীবন বেছে নিয়েছিল। এখন হাঁস হয়ে নদীতে ঘুরে বেড়াবে। কি বলছো কি? আমি তো তাহলে ওকে ভুল বুঝেছিলাম। তান্ত্রিক, তুমি ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব? কখনোই না। আমি প্রতিশোধ নেব। জমিদারকে এখন আমার কথাই নাচাবো। সে স্বেচ্ছায় তার আংটি আমাকে দিয়ে দেবে। বেচারা জমিদার এত ঘরে রেখেও মেয়েকে রক্ষা করতে পারল না। তোমাকে আমি শেষ করে দেব তান্ত্রিক। তুমি কিছুই করতে পারবে না বোকা মেয়ে। তুমি এই জঙ্গল ছেড়ে কোথাও বেরোতে পারবে না। কেউ তোমার গলার আওয়াজও শুনবে না। না, আমি রূপালী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি যদি শুনতে পাও তাহলে তান্ত্রিককে তা বুঝতে দিও না যেন। অনিতা, তুমি কি করে কথা বলছো? আমার গলার এই হার আসলে আমার রক্ষা কবচ। এখন বুঝতে পারছি, পুরোপুরি আমাকে বাঁচাতে পারে না, কিন্তু কিছুটা সাহায্য করবে। তুমি বাবার আংটিটা খুঁজে বের করো রূপালী। ওটা আমি ধ্বংস করতে পারলে তান্ত্রিক তার শক্তি হারাবে। আমি অবশ্যই তা খুঁজে বের করবো রূপালী। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ওসব কথা থাক না রূপালী, আমি কিচ্ছু মনে করিনি। তুমি তোমার কাজ শেষ করো। আংটিটা ওই জঙ্গলেই পাবে। আংটিটা আমার কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করো। চলো হাঁসকন্যা, তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি। আমার মেয়েটা কোথায় গেল? কত খুঁজলাম আমি মেয়েটাকে। ও রূপালী, তুই কোথায় গেলি রে মা? কোথায় গেলি? আরে, এই হাঁসের মধ্যে আমার রূপালীর ছায়া আছে। আয় হাঁস কন্যা, আয় মা, কাছে আয়। তুই আমার হাঁস কন্যা। আমার রূপালী একদিন নিশ্চয়ই ফিরে আসবে। তখন তোরা দুজনে আমার সাথে থাকবি, বুঝলি?
ইলিশ মাছ? তুই আসলে আমার রূপালীর ছায়া রে। তুই আমার আরেক হাঁস কন্যা, আমার রূপালী আর অনিতার মতো। বাবা, তোমার হাঁসকন্যা একদিন ঠিক ফিরে আসবে বাবা। কতক্ষণ ধরে ঘুরছি, কোথাও তো আংটিটা পেলাম না। তান্ত্রিককে তো আংটিটা এতদিনে দিয়ে দেবার কথা, কি জানি তান্ত্রিক কোথায় লুকিয়ে রেখেছে। আহ মাগো, এমনিতেই কষ্টের শেষ নেই, আবার এই গর্তেও পড়তে হলো। ও মাগো, হাতে কাটা বিঁধেছে। ও আরে আরে এইটা কি? আরে এইটাই তো মনে হচ্ছে সেই আংটিটা। অনিতার গলার হাড়ের পাথরের সাথে মিল আছে। পেয়েছি পেয়েছি, তাহলে এটা এক্ষুনি অনিতার কাছে নিয়ে যেতে হবে। এই কেমন অশুভ অন্ধকার! মনে হয় তান্ত্রিক মুছে ফেলেছে। আমাকে দ্রুত কাজ করতে হবে। অনিতা, অনিতা, আমি আংটিটা পেয়েছি। সত্যি সত্যি পেয়েছো? হ্যাঁ, আমাদের হাতে আর সময় নেই। তান্ত্রিক মনে হয় বুঝে ফেলেছে। আমাদের জলদি কাজ করতে হবে। আমি আসছি আংটিটা নিতে। কি হলো হাঁসকন্যা? ঝড় আসবে বলে অস্থির নাকি? চলো চলো, ঘরে চলো। কি হলো হাঁসকন্যা, এমন করছো কেন? আচ্ছা, তাহলে এই ব্যাপার। দুই সই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি দেখাচ্ছি মজা। তোমার এত বড় সাহস, তুমি আমার হাঁসকন্যাকে মারতে চাচ্ছ? বেশ তো, এবার দুজনেই মরো তাহলে। এই ব্যাটা জেলে, তুইও তোর দুই হাঁসকন্যার সাথে মরে যা। এই হাঁস কে জানিস? এটা অনিতা। আর রূপালীর লাশ জঙ্গল থেকে তোর জন্য উপহার হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। কি বলছিস তুই শয়তান? কি বলছিস? কি বলছি তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। না না, না, আমি হার মানবো না। আমি হার মানবো না। আমি আবার আসবো আমি। আরে আরে, এ তো আমার অনিতা মা। বাবা, বাবা, রূপালী মা আমার। আমি আমার দুই হাঁসকন্যাকে আবার ফিরে পেয়েছি। আমি জানতাম একদিন আমি ঠিক তোদের আবার ফিরে পাবো, কিন্তু তোরা এই ভয়ঙ্করের পাল্লায় কি করে পড়লি? সে অনেক কথা বাবা। তার আগে চলো জমিদার বাড়িতে চলো। সেখানে সবাই অনিতার জন্য অস্থির হয়ে আছে। সেখানেই না হয় সব শুনবে বাবা। হ্যাঁ, বাবাকে সব খুলে বলতে হবে। চলুন কাকা। হ্যাঁ হ্যাঁ, তাই চল।